হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে লীলা রায়ের আরআরবি এনটিপিসির বইটা করছিলাম, সেটার আজকে জিকের প্র্যাকটিস সেট 4 করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাননি, তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে যুক্ত হয়ে যান। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন: ভারতের কোন ঐতিহাসিক রাজা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন? তো এখানে অ্যান্সার হবে হর্যাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা 544 খ্রিস্টাব্দে তিনি, মানে খ্রিস্টপূর্বে তিনি হর্যাঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম হচ্ছে বিম্বিসার। তিনি প্রথম ঐতিহাসিক রাজা যিনি সেনাবাহিনী তৈরি করেছিলেন। আর তার উপাধি ছিল কি? সৈনিক। তার রাজধানী হচ্ছে গ্রীব্রজ, বা তাকে রাজগীর বা রাজগৃহ বলা যেতে পারে। আর তার পুত্র অজাতশত্রু আহ, কুনিক উপাধি ধারণ করেছিল এবং বিম্বিসারকে হত্যা করে সে সিংহাসন দখল করেছিল। নেক্সট, দুয়ের দাগের কোশ্চেন: কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ সংগঠিত হয়? তো এটা হচ্ছে 1817 সালে পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। কার নেতৃত্বে? এটা হচ্ছে বক্সি জগবন্ধু পাইকের, মানে বক্সি জগবন্ধুর নেতৃত্বে পাইক বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এছাড়া এর সাথে ছিল, মানে এই উড়িষ্যার যে রাজা গজপতি, সে কৃষকদের নিয়ে এই বিদ্রোহটা শুরু করেছিল। আর এটা হচ্ছে উড়িয়ার যে জগন্নাথ, তাকে প্রতীক করে এই বিদ্রোহটা শুরু হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া এরা 1818 সালে এই বিদ্রোহ দমন করে। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে কত সালে আকবর কর্তৃক দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রতিষ্ঠিত হয়? কত সালে হয়? এটা হচ্ছে 1582 সালে আকবর দ্বীন-ই ইলাহি ধর্মমত প্রতিষ্ঠিত করে। কোথায় করে? এটা হচ্ছে আগ্রার ফতেপুর সিক্রিতে এই ধর্মমতের উৎপত্তি হয়। সুলি কুল হচ্ছে দ্বীন-ই ইলাহির অপরিহার্য একটা বৈশিষ্ট্য। এই ধর্মমত গ্রহণ করেছিল আবুল ফজল, আব্দুস সামাদ, বীরবল, শাহজাদা মুরাদ। এরা গ্রহণ করেছিল। আর আকবরের হচ্ছে 1575 সালে ফতেপুর সিক্রিতে সকল ধর্ম বিষয়ক আলোচনার জন্য ইবাদতখানাও তৈরি করেছিল 1575 সালে। নেক্সট, আটের দাগে কোশ্চেনে বলছে দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? আচ্ছা, এই দিল্লি চুক্তিকে আরেক নামে ডাকা হয়, সেটা হচ্ছে গান্ধী আরোইন চুক্তি। যেটা হচ্ছে লন্ডনে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল, তার আগে একটা আহ, মানে সম্মেলন হয়েছিল এই দিল্লি চুক্তি বা গান্ধী আরোইন চুক্তি। তো এটা হয়েছিল আহ, 5ই মার্চ 1931 সালে। 5ই মার্চ 1931 সালে হয়েছিল। আর এই আহ, এই চুক্তিতে কি ছিল? কংগ্রেসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, সকল অধ্যাদেশ প্রত্যাহার, লবণ উৎপাদনের অনুমতি প্রদান, শান্তিপূর্ণ পিকেটিং এর অনুমতি। আর পাঁচে ছিল হচ্ছে শান্তিপূর্ণ বিক্ষোভ জড়িত সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দান। নেক্সট, 11 দাগের কোশ্চেন এখানে বলছে 618 খ্রিস্টাব্দে কোন নদীর তীরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ও হর্ষবর্ধনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়? তো এটা হচ্ছে আহ, দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য শাসনের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল। তিনি অন্য নামেও পরিচিত ছিল, তার নাম হচ্ছে ইমাদি পুলকেশী নামেও পরিচিত ছিল। আর তার রাজধানী হচ্ছে বাদামি। আর তার সভাকবি রবিকীর্তির যে প্রশস্তি, আইহোল প্রশস্তি, সেখান থেকে কিন্তু পুলকেশীর, মানে দ্বিতীয় পুলকেশীর শাসন বিবরণ সম্পর্কে আমরা জানতে পারি। আর সে হর্ষবর্ধনের সাথে যুদ্ধ করেছিল, মানে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনের সাথে যুদ্ধ করেছিল এবং দ্বিতীয় পুলকেশী জয়লাভ করেছিল, সেটাও আমরা জানতে পারি এই আইহোল প্রশস্তি থেকে। তো এটা কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল সেটা লেখা আছে ওই আইহোল প্রশস্তিতে। সেটা হচ্ছে নর্মদা নদীর তীরে। তাহলে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 13 দাগের কোশ্চেন: মিরাত উল আকবর মিরাতুল আকবর পত্রিকাটি কে প্রকাশ করেন? তো এটা প্রকাশ করেন আমাদের ভারতের
ভারতীয় রেনেসাঁস বা নবজাগরণের জনক, তার নাম কি? রাজা রামমোহন রায়। তিনি এছাড়াও মিরাতুল আকবর ছাড়াও আরেকটা পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন, তার নাম হচ্ছে আহ, সংবাদ কুমুদি। সংবাদ কুমুদি। আর এছাড়া তিনি 1815 সালে তিনি আত্মীয় সভা, 1828 সালে তিনি ব্রাহ্ম সভা, আর 1817 সালে কিন্তু তিনি আহ, ডেভিড হেয়ারের সহযোগিতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর দ্বিতীয় আকবর, মানে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন। নেক্সট, 15 কোশ্চেন, কুতুব মিনারের পঞ্চম তলাটি কে নির্মাণ করেছিলেন? তাহলে কুতুব মিনার কিন্তু প্রথম শুরু করেছিল কাজ, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, এবং শেষ করেছিল হচ্ছে ইলতুৎমিশ। আচ্ছা, কুতুব মিনার দিল্লিতে অবস্থিত একটা স্মৃতিসৌধ। কার স্মৃতিসৌধ? এটা হচ্ছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে এই স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল। কিন্তু এই যে কুতুব মিনার যে পঞ্চম তলাটি, সেটা তৈরি করেছিল হচ্ছে ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবরও বলা হয়। নেক্সট, 18 কোশ্চেন, ব্রিটিশ ভারতের কে প্রথম বাজেট পেশ করেন? ব্রিটিশ ভারতে কে প্রথম বাজেট পেশ করেন? তো 18 এখানে অ্যান্সার আসবে এ দাগ, জেমস উইলসন, 1860 সালে। আর এটা কার সময় থেকে চালু হয়েছিল বাজেট পেশ করা? এটা হচ্ছে লর্ড ক্যানিং এর আমল থেকে চালু হয়েছিল। আর ব্রিটিশ ভারতে প্রথম রেল বাজেট পেশ হয়, এটা হচ্ছে 1924 সাল থেকে। ঠিক আছে, 1924 সাল থেকে প্রথম পৃথকভাবে রেল বাজেট পেশ হয়। আর 26 নভেম্বর 1947 সাল থেকে আহ, মানে সালে কে প্রথম বাজেট পেশ করে? স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করে হচ্ছে আর কে শানমুখ চেট্টি। আর কে শানমুখ চেট্টি। নেক্সট, 21 কোশ্চেন, নিম্নলিখিত কার রাজসভায় রাজমণ্ডলী ছিল? নিম্নলিখিত কার রাজসভায় রাজমণ্ডলী ছিল? মানে মেনলি হচ্ছে কর্মচারী বা রাজ সভাসদ যারা, তাদেরকে বলা হতো রাজমণ্ডলী। তো এছাড়াও আরেকটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে অষ্টপ্রধান মন্ত্রী পরিষদ। এটা হচ্ছে শিবাজি রাজসভায় ছিল। আর শিবাজি জন্মগ্রহণ করেছিল ছত্রপতি শিবাজি মহারাজ, এটা হচ্ছে 1630 সালে আহমেদনগরে শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন শিবাজি। আর 1674 সালে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক ঘটে। নেক্সট, 24 কোশ্চেন, ভারতীয় বিপ্লবী যতীন দাস কিভাবে মারা যান? ভারতীয় বিপ্লবী যতীন দাস কিভাবে মারা যান? তো এটা হবে হচ্ছে অন্বেষণের করে তিনি মারা যান। তিনি হচ্ছে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি 1929 সালে তিনি বিপ্লবী কার্যকলাপের জন্য গ্রেপ্তার হন, এবং তাকে লাহোরের কেন্দ্রীয় যে কারাগার সেখানে পাঠানো হয়েছিল। দীর্ঘ 63 দিন অন্বেষণের পরের দিন, মানে 1929 সালে 13 সেপ্টেম্বরে তিনি মারা যান। তো এখানে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 27 কোশ্চেন, এখানে বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অর্থ বিল, যেটা হচ্ছে মানি বিল, সংজ্ঞায়িত করা হয়েছে? তো এখানে অ্যান্সার হবে 110 নম্বর ধারাতে ভারতীয় সংবিধানে মানে ভারতীয় সংবিধানে 110 নম্বর অনুচ্ছেদে অর্থ বিল সংজ্ঞায়িত করা হয়েছে। তো অর্থ বিল শুধুমাত্র লোকসভায় পেশ করা যেতে পারে, রাজ্যসভায় করা যায় না। আচ্ছা, সংসদের অর্থ বিল উপস্থাপনের জন্য অবশ্যই কিন্তু রাষ্ট্রপতির পূর্বানুমতি প্রয়োজন হয়। আর এটা রাজ্যসভার কোনো ক্ষমতা থাকে না এই অর্থ বিলের ওপরে। আর চূড়ান্ত মানে এই বিলটি, মানে যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা চূড়ান্ত করে কিন্তু লোকসভার যে স্পিকার তিনি চূড়ান্ত করে। আর অর্থ বিলে অচলাবস্থার ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যায় না। নেক্সট, 29 কোশ্চেন, এখানে বলছে ভারতের সংবিধানে উল্লিখিত কোনটি বিচারযোগ্য নয়? ভারতীয় সংবিধানে উল্লিখিত কোনটি বিচারযোগ্য নয়? তো 29-এ এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি,
এটা হচ্ছে বিচারযোগ্য বিষয় নয়। কারণ কি, এটা একটা মানে ওয়েলফেয়ার স্টেট তৈরি করার জন্য একটা নির্দেশ। তো এটা মানতেও পারে সরকার, নাও মানতে পারে। আচ্ছা, এটা কোন পার্টে আছে? এটা হচ্ছে পার্ট 4-এ আছে, ভারতীয় সংবিধানের পার্ট 4-এ এই ডিপিএসপি আছে। এটা নেওয়া হয়েছে হচ্ছে আয়ারল্যান্ডের যে সংবিধান, সেখান থেকে নেওয়া হয়েছে। এটার হচ্ছে অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত আহ, এগুলি আর্টিকেল লেখা আছে। আর এর যে মেন নীতিগুলি, এখানে 3টে নীতির উপর বেস করে এই ডিপিএসপি তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি আর উদার বুদ্ধিবৃত্তিক নীতি। নেক্সট, 35 কোশ্চেন, কোন কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? তো কোন কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল? এটা হচ্ছে বিয়ের দাগ হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে ভারতীয় রিজার্ভ ব্যাংক গঠিত হয়েছিল। কত সালে? 1934 সালে হচ্ছে প্রথম আরবিআই অ্যাক্ট পাস হয়। আর প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1 এপ্রিল 1935 সালে। এই আইন মানে এই রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। কোথায় প্রতিষ্ঠিত হয়? ফার্স্ট কলকাতাতে প্রতিষ্ঠিত হয়, পরে 1937 সালে এটা মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। আর ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়, মানে স্বাধীনতার পরে জাতীয়করণ করা হয় 1 জানুয়ারি 1949 সালে। প্রথম গভর্নর ছিল কে? প্রথম গভর্নর ছিল হচ্ছে অসবর্ন স্মিথ। আর ভারতীয় গভর্নর ছিল হচ্ছে সিডি দেশমুখ। নেক্সট, 35 কোশ্চেন, এখানে বলছে দীনেশ গোস্বামী কমিটি কি বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত ছিল? তো দীনেশ গোস্বামী কমিটি হচ্ছে নির্বাচনী বিষয়ক সংস্কারের সাথে সম্পর্কিত ছিল। এটা হচ্ছে 1990 সালে আহ, এই কমিটির সুপারিশ এসছিল। আর দীনেশ গোস্বামী হচ্ছে ভারতের একজন রাজনীতিবিদ। এটা 1989 সালে তিনি ভিপি সিং সরকারের আইন ও বিচার মন্ত্রীও হিসাবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট, 36 কোশ্চেন, এখানে বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমান সুযোগের আহ, নিশ্চিত মানে সমান সুযোগ নিশ্চিত করে? তো এখানে অ্যান্সার হবে অনুচ্ছেদ 16-তে। অনুচ্ছেদ 16-তে সরকারি চাকরিতে অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের বিষয়ে আলোচনা করা আছে। আর মানে সেই জন্য এখানে বলছে সমান অধিকার। আচ্ছা, এছাড়া আহ, এই যে মৌলিক অধিকার, যেটা হচ্ছে 12 থেকে 35, এটা হচ্ছে সংবিধানের পার্ট 3-তে লেখা আছে। নেক্সট, 41 কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ দিল্লির জন্য বিশেষ মর্যাদা প্রদান করে? তো ভারতীয় সংবিধানের এটা হচ্ছে 239 ধারা, এটা দিল্লির জন্য বিশেষ মর্যাদা প্রদান করে। আর এটা কিসের মাধ্যমে দেওয়া হয়েছিল? এটা হচ্ছে 1991 সালে 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পরিবর্তনটা করা হয়েছিল। কার সুপারিশে? এটা হচ্ছে বালাকৃষ্ণন কমিটির সুপারিশে দিল্লিকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছে 239 ধারাতে। তো বি দাগের অপশন সঠিক। নেক্সট, 44 কোশ্চেন, সাগরমালা প্রকল্পটি কিসের সাথে সম্পর্কিত? তো এটা অ্যান্সার হবে এ দাগ বন্দর ভিত্তিক উন্নয়নের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে 2015 সালে আহ, নরেন্দ্র মোদী লঞ্চ করেছিল। নেক্সট, 47 কোশ্চেন, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা হচ্ছে টিসকো, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে জামশেদজি টাটা 1907 সালে এটি প্রতিষ্ঠা করেছিল। আর এটা হচ্ছে সুবর্ণরেখা ও আহ, খড়কাই নদীর মানে তীরে এই টিসকো প্ল্যান্টটি তৈরি করা হয়েছিল। আর 2005 সালে টিসকোর নাম পরিবর্তন করে রাখা হয় টাটা স্টিল লিমিটেড। আর এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে মুম্বাইতে, 2005 সালে কিন্তু। নেক্সট, 50 কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কোন নদীর তীরে অবস্থিত?
তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আমেদাবাদকে বলা হয়, আমেদাবাদ শহরকে। তো এটা হচ্ছে আহ, গুজরাতের সবরমতী নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সবরমতী আশ্রম থেকে কিন্তু গান্ধীজি প্রথম ডান্ডি যাত্রা শুরু করেছিল। আর আমেদাবাদ শহরেই নরেন্দ্র মোদী যে স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, সেটা অবস্থিত। 51 কোশ্চেন, জাতীয় জলপথ নম্বর 1 কোন নদীর ওপর এটি প্রবাহিত? তো জাতীয় জলপথ নম্বর 2 এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে প্রবাহিত। আচ্ছা, এটার জলপথটির লেন্থ কত? 891। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তে আসামের সাদিয়ার মধ্য দিয়ে এটা প্রবাহিত। নেক্সট। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস, সেটা হচ্ছে পান্ডু বন্দরটি এই জাতীয় জলপথ নম্বর 2-এ অবস্থিত। নেক্সট। আর এই জাতীয় যে জলপথ, এটা ঘোষণা করা হয়েছিল, এটা হচ্ছে 1988 সালে ঘোষণা করা হয়েছিল। আর এর লেন্থটা আরেকবার বললাম, এটা হচ্ছে 891 কিমি। ঠিক আছে। নেক্সট। 52 কোশ্চেন, এখানে বলছে নিচের কোন মৃত্তিকা জাফরান চাষের জন্য বিখ্যাত? তো জাফরান চাষের জন্য বিখ্যাত হচ্ছে কারেওয়া মৃত্তিকা। তো কারেওয়া মৃত্তিকা, যেটা কারেওয়া নাম, সেটা কাশ্মীরি ভাষায় কি বলে এটাকে? এলিভেটেড টেবিল ল্যান্ড বলা হয়, এলিভেটেড টেবিল ল্যান্ড। আর কারেওয়া অঞ্চলটি পীরপাঞ্জাল রেঞ্জ ও গ্রেট হিমালয় রেঞ্জের মধ্যে অবস্থিত। আর যে কাশ্মীরি যে জাফরান, সেটা 2020 সালে কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। আর এই যে কারেওয়া অঞ্চলটি, এটা হচ্ছে জম্মু কাশ্মীরের তোমার ডোডো জেলা আর ভদ্রা উপত্যকার মধ্যে এখানে দেখা যায়। নেক্সট। 55 কোশ্চেন, এখানে বলছে এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ। এভারেস্ট মাই জার্নি টু দ্য টপ কার আত্মজীবনী? এটা হচ্ছে বাচেন্দ্রী পালের আত্মজীবনী। বাচেন্দ্রী পাল 1984 সালে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে। আর যদি বলো, অরুণিমা সিনহা বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পিউটি মানে ওনার একটা পা আর কি নেই, তার পরিবর্তে একটা কৃত্রিম পা লাগানো আছে। ঠিক আছে। তো তিনি মানে অরুণিমা সিনহা বিশ্বের প্রথম মহিলা অ্যাম্পিউটি, যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। আর তার যে লেখা বই, আত্মজীবনী, সেটা কি? বর্ন এগেইন অন দ্য মাউন্টেন। নেক্সট। 58 কোশ্চেন, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 1966 সালে সাইরাস পুনাওয়ালা প্রতিষ্ঠা করেছিলেন। তো এটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সদর দপ্তর হচ্ছে পুনেতে। আর কোভিশিল্ড, যেটা করোনার সময় একটা ভ্যাকসিন ছিল, সে তৈরি করেছিল কিন্তু সিরাম ইনস্টিটিউট। নেক্সট। 60 কোশ্চেন, এখানে বলছে ভারতের কোন ব্যক্তিত্বকে কুইন অফ মেলোডি বলা হয়? ভারতের কোন ব্যক্তিত্বকে কুইন অফ মেলোডি বলা হয়? এখানে অ্যান্সার হবে লতা মঙ্গেশকরকে বলা হয়। তো লতা মঙ্গেশকর হচ্ছে একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা। তাকে ভয়েস অফ দ্য মিলেনিয়াম বলেও ডাকা হয়। আর তিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1969 সালে, দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন 1989 সালে, মহারাষ্ট্র ভূষণ পেয়েছিলেন 1997 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1999 সালে, আর ভারতরত্ন পেয়েছিলেন কত সালে? 2001 সালে। নেক্সট। চৌষ সরি এটা হচ্ছে 63 দাগ কোশ্চেনে কি বলছে? ভেসাক উৎসবটি আহ, নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্পর্কিত? তো ভেসাক উৎসবটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। এই দিনটাকে আমরা অন্য নামেও জানি, যেটা হচ্ছে বুদ্ধ জয়ন্তী বা বুদ্ধ পূর্ণিমা নামেও জানি। আর এটি পালন করা হয় দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত, মঙ্গোলিয়া যারা বৌদ্ধরা আছে, তারা এই দিবস পালন করে থাকে। আচ্ছা, এই উৎসবে বুদ্ধদেবের জন্ম, নির্বাণ ও মহাপরিনির্বাণকে স্মরণ করা হয়।
বৌদ্ধ ধর্মের অন্যান্য যে সমস্ত উৎসব তার মধ্যে ভুমচু, বোধি দিবস, তারপরে প্যাগোডা উৎসব, তা হচ্ছে লাহাব দুচেন লাহাব দুচেন উৎসব, পরিনির্মাণ দিবস, আর আম্বেদকর জয়ন্তীও আছে। নেক্সট 66 কোশ্চেন, ডিম্যান্ড ফর স্বরাজ। ডিম্যান্ড ফর স্বরাজ বইটি লেখক বা লেখিকা কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে এ দাগ কিরণ বেদি ছিলেন। তিনি হচ্ছেন ভারতের প্রথম আইপিএস অফিসার ছিলেন কিরণ বেদি। আর তার লেখা বইয়ের নাম হচ্ছে ডিম্যান্ড ফর স্বরাজ, তো আছেই, তার সাথে আছে ফেয়ারলেস গভর্নেন্স, অ্যান্ড আপরাইজিং 2011, ইন্ডিয়ান্স এগেনস্ট কারাপশন। নেক্সট 68 কোশ্চেন, এখানে বলছি কি যে পণ্ডিত ভীমসেন যোশী পণ্ডিত ভীমসেন যোশী নিম্নলিখিত কোন ঘরানার সাথে যুক্ত? তো এটার অ্যান্সার হবে এটা বিয়ের দাগ কিরানা ঘরানার সাথে যুক্ত। আচ্ছা, ভীমসেন যোশীর সাথেও আরো কয়েকজন আছে, যারা হচ্ছে গাঙ্গুবাই হুঙ্গাল, তারপরে হচ্ছে হীরাবাই, সুমিত্রা গুহ, তারপরে হচ্ছে বেগম আক্তার প্রমুখ, এরা কিরানা ঘরানার সাথে যুক্ত। নেক্সট 71 কোশ্চেন, এখানে কি বলছে, নিম্নলিখিত কোন তারের সঙ্গে বৈদ্যুতিক সুইচ সংযুক্ত করা হয়? তো এখানে অ্যান্সার হবে এ দাগ লাইভ তারের সঙ্গে আহ, বৈদ্যুতিক যে সুইচ সেটা যুক্ত করা হয়। আর তাছাড়াও ফিউজটিও লাইভ তারের সাথে যুক্ত করা হয়। নেক্সট 72 কোশ্চেন, এখানে বলছে যখন লিটমাস দ্রবণ ক্ষারীয় বা ওই আম্লিক বা ক্ষারীয় হয় না তখন এর রং কেমন থাকে? তো এর রং তখন হয় হচ্ছে বেগুনি। তো সি দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 75 কোশ্চেন, এখানে কি বলছে CO2 এর 10 মোলের ভর কত? তো আগে আমরা CO2 এর 1 মোলের ভরটা বের করি। তো কিভাবে বের করব? সি এর যে ভর সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 2 × 16 আসবে, কারণ দুটো অক্সিজেন পরমাণু আছে। তো এখান থেকে যদি আমি যোগ করি, এটা 12 আর এটা 32, মানে 44 1 মোলের ক্ষেত্রে, তাহলে 10 মোলের ক্ষেত্রে নিশ্চয়ই 10 দিয়ে গুণ হবে। তো অ্যান্সার হবে 440, বি দাগের অপশন সঠিক। নেক্সট 78 কোশ্চেন, এখানে বলছে নিম্নলিখিত কোন দর্শন কেন্দ্র যেটা হচ্ছে ফোকাল পয়েন্ট রূপে কাজ করে? নিম্নলিখিত কোনটি দর্শন কেন্দ্র যেটা হচ্ছে ফোকাল পয়েন্ট রূপে কাজ করে? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ প্যারাইটাল, মানে এটা হচ্ছে দর্শন কেন্দ্র একটা। নেক্সট 80 কোশ্চেন, এখানে বলছে জীবকুল সম্পর্কে 5 রাজ্যের শ্রেণী বিভাগের প্রবর্তন কে করেছিলেন? তো এটা করেছিলেন হচ্ছে হুইটেকার। তো ইনি মানে R.H. হুইটেকার, বিজ্ঞানী R.H. হুইটেকার 1959 সালে তিনি এই 5টি রাজ্যের ধারণা দিয়েছিলেন জীবকুলকে। আবার পরবর্তীকালে বিজ্ঞানী লিনিয়াস জীবজগৎকে আবার 2টি রাজ্যে ভাগ করেন, যেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী রাজ্য। আর পরবর্তীকালে আবার বিজ্ঞানী হেকেল প্রোটিস্টা রাজ্যের অবতারণ করেন। নেক্সট 82 কোশ্চেন, এখানে বলছে লাইকেনের শৈবাল সহযোগকে বলা হয় ফটোবায়ন্ট। নেক্সট 85 কোশ্চেনে কি বলছে, নিচের কোনটি বেরি জাতীয় ফল? তো বেরি জাতীয় ফল আগে কোনটাকে বলে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে রসালো বীজ, বহু বীজ যুক্ত, আহ, সরল ফলযুক্ত, গর্ভপত্র ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় এইরূপ ফলকে বলা হয় বেরি। তো এখানে কোনটা হবে? এখানে কলা, টমেটো, বেগুন এই সবগুলোকেই বলা হয় বেরি জাতীয় ফল। মানে বেরি, এখানে ফল কিন্তু এটাকে বলা যাবে না। উম, ফল যদি বলতে হয় তো এখানে যেহেতু ফল বলেছে তাহলে অবশ্যই এটা কলা হবে। ঠিক আছে, উত্তর এখানে সবগুলি দেওয়া আছে, কিন্তু
আমার মতে এটা কলা হবে। নেক্সট 87 দাগের কোশ্চেন, এখানে বলছে মানুষের লোহিত কণিকার আকৃতি হলো, মানুষের লোহিত কণিকার আকৃতি হলো বিয়ের দাগ দ্বি অবতল। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু যে সমস্ত মানে মানুষের লোহিত কণিকা কিন্তু নিউক্লিয়াস যুক্ত থাকে না, কিন্তু আহ, উটের কিন্তু আবার আহ, লোহিত কণিকায় নিউক্লিয়াস যুক্ত থাকে। নেক্সট 90 দাগের কোশ্চেন, এখানে বলছে জাঙ্ক ইমেল বলা হয়, জাঙ্ক ইমেল বলা হয়, এটা হচ্ছে স্পুফ। বিয়ের দাগের অপশন সঠিক হবে। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে জার্মান সিলভার সংকর ধাতুতে আছে, জার্মান সিলভার সংকর ধাতুতে আছে, তো জিঙ্ক, কপার আর হচ্ছে নিকেল, তামা, দস্তা আর নিকেল। নেক্সট 95 দাগের কোশ্চেন, এখানে বলছে সেলুলোজ ও প্রোটিন উভয় যে শ্রেণীর অন্তর্গত তা হলো, সেলুলোজ ও প্রোটিন উভয় যে শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে এটা প্রাকৃতিক পলিমার, তো এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 99 দাগের কোশ্চেন, এখানে বলছে সম্প্রতি কোন অভিনেত্রী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন, তো এখানে অ্যান্সার হবে অবন্তিকা, মানে ডি এর দাগ অবন্তিকা বন্দনপু। নেক্সট 100 দাগের কোশ্চেন, এখানে বলছে সম্প্রতি সাইমন হ্যারিস কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন, তো সাইমন হ্যারিস ইনি হচ্ছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।